গতকালের একটি খবর সুনামির মতো পশ্চিমবঙ্গ ছাড়িয়ে গোটা ভারতবর্ষের মধ্যে আছড়ে পড়েছিল, তাও আবার পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত। কি সেই ঘটনা আপনাদের সামনে ব্যাখ্যা করেছিলাম যে পশ্চিমবঙ্গে নাকি 2208টি এমন বুথ রয়েছে যে বুথে গত 22 থেকে 23 বছরে, অর্থাৎ লাস্ট যেবার এসআইআর হয়েছিল 2004 সালে, তারপর থেকে একজন মানুষেরও মৃত্যু ঘটেনি। ওই 2208 থেকে যদি 1000 দিয়ে গুণ করেন, প্রায় 22 লক্ষের কাছাকাছি মানুষের একজনেরও মৃত্যু ঘটেনি। এমনকি সেই সময় যাদের 70, 80, 90 বছর বয়স ছিল, তারা এখনো ওই কেউ 100 বছর, কেউ 114 বছর, কেউ 124 বছর বয়সেও তারা সবাই বেঁচে রয়েছেন। এবং একজন মহিলারও বিবাহ হয়ে অন্যত্র চলে যায়নি, একজন রোহিঙ্গা বাংলাদেশিরা ধরা পড়েনি, একটা ডুপ্লিকেট ভোটারও ধরা পড়েনি। এক অত্যাশ্চর্য ঘটনা গতকাল ঘটেছিল, একেবারে গোটা দেশে উত্তাল হয়ে গিয়েছিল। আমি বলেছিলাম এত চেল্লামেলির কোনো কারণ নেই, যে তথ্য এসেছে নির্বাচন কমিশন অ্যাকসেপ্ট করুন। তার কারণ এই তথ্যগুলো তো হাতে লিখে করা হয়নি, এইগুলো কোনো না কোনো ডিভাইস ব্যবহার করে নেটওয়ার্কের মাধ্যমে ইলেকশন কমিশনের সাইটে তুলে দেওয়া হয়েছে। আর যে কোনো প্রিলিমিনারি বা বিগিনার্স লেভেলের একজন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরকে এই তথ্যটা যদি আপনি দিয়ে দেন, সে পরিষ্কারভাবে আপনাকে বলে দেবে যে এই এই যে 2208 এই বুথের তথ্যগুলো কোন কোন মোবাইল থেকে, কোন কোন জায়গা থেকে, এই নেটওয়ার্ক ডিভাইস থেকে এইগুলোকে আপলোড করা হয়েছে। এবং অন্যান্য আরো যে সমস্ত জায়গা থেকে নির্বাচন কমিশনের কাছে অন্তত ডেথ ভোটারের যে তথ্য পাওয়া যাবে, যেমন ধরুন শ্মশান থেকে, কবরস্থান থেকে, কিংবা বিভিন্ন রেজিস্টার থেকে যেখানে মৃত ব্যক্তিদের ঘোষণা করা হয়েছে, কিংবা আধার তারাও মৃত ব্যক্তিদের নাম নিয়ে রাখেন, সেখান থেকে তথ্য কালেক্ট করে এই বুথগুলোর মধ্যে দেখা হোক যে কতজন মানুষ মারা গিয়েছেন অন্য ক্রস রেফারেন্স নিয়ে। তারপরে সেই মানুষগুলোর ফর্ম কোন কোন মোবাইল থেকে ফিল আপ করা হয়েছে, কোন কোন ইআরও, কোন কোন বিএলও, কোন কোন বিডিও এর সঙ্গে জড়িত, তাদেরকে তলব করে আইনের আওতায় আনা হোক। এটাই প্রবলেমের সলিউশনের সমাধান, এ নিয়ে হট্টগোলের কোনো প্রয়োজন নেই। আর দেখুন, কি কাকতালীয় বলবেন না কি বলবেন আমি জানি না, হ্যাঁ আমার খবরের জন্যই হয়েছে এমন কাণ্ড আমি দাবি করতে পারি না, এত বড় মহান ব্যক্তি আমি নই, কিন্তু ছিল ভেড়াল হয়ে গেল রুমাল। এই যে গতকালের 2208টি হঠাৎ করে আজকে এটা গত পরশু রিপোর্ট ছিল, আর গতকালে যখন আমি রাত্রির বেলায় এই ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্য গভীর রাত্রে, তখন এই 2208টি সংখ্যাটা নেমে এসে হয়ে গেল 480টি মাত্র বুথ। বুঝতে পারছেন? ভুতুরে ব্যাপার বলবেন নাকি কি বলবেন সেটা আপনাদের ব্যাপার। আজকে আপনাদের সামনে এই ব্যাখ্যা দেবো যে কি করে এই ঘটনা ঘটলো। যারা অত্যন্ত আনন্দে উদ্বেলিত হয়ে ভাবছেন যে ব্যাস এবারে তো তৃণমূলকে একেবারেই প্যাচে ফেলা গেছে, বিএলও বিডিও সবাইকে আওতায় আনা হয়ে গেছে, নির্বাচন কমিশন মোটামুটি খেলা ধরে ফেলেছে, পিকচার আবি বাকি হ্যাঁ মেরে দোস্ত, পুরোটা যদি শোনেন তাহলে বুঝতে পারবেন, খেলাটা আপনাদের বুঝিয়ে দেব। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিষয়। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। আমি আপনাদের সামনে যে তথ্যটা আজকে আপনাদের সামনে দেব, দেখুন এই এই যে প্রথমটা বললাম এটা তো আসবই, তার আগে যেটা আপনাদের বলবো, গতকাল বিকেল 5টা পর্যন্ত নির্বাচন কমিশনের দেওয়া তথ্য বলছে এখনো পর্যন্ত 46,20,000 এনুমারেশন ফর্ম ফেরত আসেনি, অর্থাৎ এত লক্ষ নাম বাদ গেছে ধরে নিতে পারেন। 46,20,000, তার মধ্যে মৃত হচ্ছে 22,28,000। কিন্তু এই সংখ্যাটা প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম। পশ্চিমবঙ্গে যে ধরনের আমরা ভয়াবহ চিত্র দেখেছি বা আন্দাজ করতে পারছি, এই সংখ্যাটা অত্যন্ত কম। সংখ্যাটা 1 কোটির কাছাকাছি না যাওয়া পর্যন্ত আমাদের হিসাব মিলছে না বলেই আমাদের ধারণা। তো এইখানটাতেই এই যে খেলাটা গতকাল হয়ে গেল, যে আপনারা দেখতে পাচ্ছেন যে 2208টি নয়, রাজ্যের 480টি বুথে কোনো মৃত স্থানান্তরিত ভোটার নেই। কমিশন তলব করার পরেই ডিইওদের রিপোর্টের সংখ্যা বদল, ছিল বেড়াল হয়ে গেল রুমাল, সংখ্যা বদলে গেল। এটাতে অনেকে আনন্দ করছেন, আনন্দ করাটাই স্বাভাবিক। তার কারণ এই যদি সংখ্যার দুটো আমি বিয়োগ করি, 2208 মাইনাস 480, এটা বিয়োগ করলে দাঁড়ায় 1728। এই 1728টিতে যেটি একদিন আগে দাবি করা হয়েছিল যে এইখান থেকে কোনো ফর্ম ফেরত আসেনি, হঠাৎ করে তথ্য বদলে বলা হলো যে না এখান থেকে ফর্ম ফেরত এসেছে। কিন্তু কি অদ্ভুত ব্যাপার বলুন, যে কোনো চ্যানেল, ইউটিউব চ্যানেল, ডেফিনেটলি আমার যারা বন্ধু বান্ধবরা রয়েছেন তারা সকলেই নাচানাচি শুরু করলেন যে ব্যাস
এই তো ফাঁসে মানে ফ্যাসাদে পড়ে গেছে। কিন্তু সব থেকে আসল খেলাটা কেউ আপনাদের বলছে না, কি জানেন? এই 1728টিতে যে পরিবর্তন করে বলা হলো যে না এখান থেকে জিরো দেখানো হয়েছিল, অ্যাকচুয়ালি জিরো নয়, কিন্তু আমাদের বলা হলো না তাহলে কি এখান থেকে কি একটা ভোটারের ফর্ম ফেরত এসেছে, নাকি দুটো ফর্ম এসেছে, নাকি 5টা ফর্ম এসেছে? যদি আমাদের হিসাব হচ্ছে এক একটা বুথে 1000 করে ভোটার থাকে, যদি অন্তত 10% ধরুন সব মিলিয়ে মৃত ভোটার, বিবাহিত স্থান পরিবর্তনের ভোটার, বাংলাদেশি ভোটার, ভুয়ো ভোটার, ডবল এন্ট্রি, মিনিমাম মিনিমাম 10%, অর্থাৎ 100টার কাছাকাছি যদি না হয় তাহলে মানে এইটাই হওয়া উচিত। এবার যদি আপনি একটা বুথ থেকে একটা যদি ফর্ম ফেরত আসে তার মানেও বুঝবেন এটা অ্যাকচুয়ালি জল। এটা সংখ্যাটাকে কমানোর একটা প্রচেষ্টা, যেটা অন্যান্য চ্যানেলগুলো একেবারে মাতামাতি করছে সংবাদ মাধ্যমগুলো হয়তো তৃণমূলকে কিছুটা মাইলেজ দেওয়ার জন্য, যে দেখো রাতারাতি সংখ্যাটা 2208 থেকে কমে 480 হয়ে গেল। কিন্তু এই তথ্যটা কোনো সংবাদ মাধ্যমের কাছে, অন্তত আমি খবর রেকর্ড করা পর্যন্ত শত চেষ্টা করে খুঁজেও পেলাম না যে কতগুলো করে ফর্ম এখান থেকে ফেরতের তথ্য দেখানো হলো। একটি দুটি 5টি ফর্মের এটাতে কিচ্ছু এসে যায় না। যদি না মোটামুটি এক একটা বুথ থেকে প্রায় 80টা 90টা 100টা গড়ে এরকম যদি না ফর্ম ফেরত আসে, তার মানে ব্যাপারটা আইবাস শুধুমাত্রই একটা দুটো করে ইচ্ছাকৃতভাবে মৃত ভোটারের নাম কেটে হয়তো ফেরত দিয়ে সংখ্যাটাকে কমিয়ে দেওয়া হয়েছে। এটাও একটা বৃহত্তর চক্রান্ত, যেটি নিয়ে আনন্দে উদ্বেলিত হয়ে যাচ্ছে সংবাদ মাধ্যম থেকে বাকি ইউটিউব চ্যানেলগুলো। কিন্তু তারা যেটা লক্ষ্য করছেন না, তাদের উদ্দেশ্য ভালো, তারা চাইছে যে এসা একটা সম্পূর্ণ সঠিকভাবে হোক, কিন্তু তারা যেটা বুঝতে পারলেন না যে এই খেলার মধ্যে তৃণমূল কংগ্রেস কার্যত বোঝানোর চেষ্টা করলো না তো, বা নির্বাচন কমিশনের সঙ্গে কোনো গটাফ হয়ে গেল না তো, যে সংখ্যাটা আদতে ওই দু চারটে করে ফর্ম ফেরত দিয়ে সংখ্যাটাকে অ্যাকচুয়ালি কমিয়ে দেখার একটা কোনো সিদ্ধান্ত। আমরা জানতে চাই নির্বাচন কমিশনের কাছ থেকে এই যে তথ্যগত ভুল ইনফরমেশন ছড়িয়ে দেওয়া হলো, এটা প্রথমত কেন হলো, একদিনের মধ্যে কেন এত বদল হলো, এবং দ্বিতীয়ত সব থেকে বড় ইনফরমেশনটা আমাদের সকল পশ্চিমবঙ্গবাসীকে জানাতে হবে, এই যে জায়গা থেকে ফর্মগুলো ফেরত এলো এখান থেকে ঠিক কতগুলো করে ফর্ম ফেরত এলো। যা দাবি করা হয়েছিল একটিও ফর্ম এখান থেকে ফেরত আসেনি, রাতারাতি বলা হলো যেগুলো 1728টি বুথ থেকে ফর্ম ফেরত এসেছে। আমাদের দাবি এগুলো থেকে কতগুলো ফর্ম ফেরত এলো এই তথ্যটা আমাদের জানতে চাই। এবং কাকতালীয় আপনারা যদি মনে রাখতে পারেন, শুভেন্দু অধিকারী যখন গতদিন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে গিয়েছিল, তিনিও এই 1700 সামথিং এর নাম্বার বলেছিলেন, যে 1700 সামথিং নাম্বার কিন্তু জোর করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ শুভেন্দু অধিকারী যে নাম্বারটা বলেছিল সেই নাম্বারটাইকে কি জানতে পেরেছে, সেই নাম্বারটাই কি কোনোভাবে জানতে পেরে ওখান থেকে একটা দুটো করে ফর্ম ইচ্ছা করে ফেরত দিয়ে সংখ্যাটাকে কমিয়ে দেওয়া হলো? আমি যতটা সহজভাবে সম্ভব বোঝানোর চেষ্টা করলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কাজেই বড় খেলা হচ্ছে, এত সহজে বিগলিত হয়ে যাবেন না। ইউটিউব অনেক চ্যানেলগুলো ভিউ পাওয়ার জন্য হয়তো এই সফল হয়ে গেল 46 লাখ 50 লাখ বাদ চলে গেল, 1 কোটি বাদ চলে গেল। আসল তথ্যের মধ্যে ঢুকতে হবে। এইখানে আমি আপনাদের সামনে এবার দ্বিতীয় পর্যায়ে যাই। দ্বিতীয় পর্যায়ের খবরটাও নিশ্চিতভাবে একটা ইন্টারেস্টিং খবর। আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে, ওদের জন্য কি লাল গালিচা পেতে দিতে চান? রোহিঙ্গা অন্তর্ধান মামলায় অনুপ্রবেশ প্রসঙ্গে প্রশ্ন সুপ্রিম কোর্টের। একটু ছোট্ট করে বলি, সুপ্রিম কোর্ট আজকে মোটামুটি ওই ইন্ডিয়াপন্থী মতাদর্শদের একটু ধুনে দিয়েছে। কি না, 5 জন রোহিঙ্গা তারা ভারতবর্ষে এসে তাদের নাকি লাপাতা হয়ে গিয়েছে। লাপাতা হয়েছে না কি হয়েছে, তাদেরকে লাপাতা করা হয়েছে কে জানবে, চলে গেছে। কিছু কিছু লোকজন আছে সুপ্রিম কোর্টে, তাদের তো ভারতবর্ষের মানুষের থেকে রোহিঙ্গাদের স্বার্থ রক্ষাটা এখন বেশি দরকার হয়ে পড়েছে। সুপ্রিম কোর্টে চলে গেছে। সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছে যে আপনারা কি চানটা কি? আপনারা জানেন তো যে এরকম একটা স্পর্শকাতর জায়গা রয়েছে নর্থের, মানে সম্ভবত এই শিলিগুড়ি করিডোরের হয়তো কথা বলেছে। তারপরে বলছেন যে এই যে তাদের জন্য, রোহিঙ্গাদের জন্য কি একটা লাল কার্পেট আপনারা পেতে রাখতে চান? বুঝতে পেরেছেন? অর্থাৎ ভারতবাসীর যা দাবি সুপ্রিম কোর্ট অন্তত সেই কণ্ঠস্বরে মিলে গেল। আর সুপ্রিম কোর্ট যদি এই কথাটা কোনোভাবে যদি না বলতো, তাহলে কিন্তু এশার প্রক্রিয়া ছেড়ে দিন, মমতা বন্দ্যোপাধ্যায় বা অন্যপন্থীদের হাতে একটা মারাত্মক অস্ত্র হয়ে উঠতে পারতো। তো এই জায়গা থেকে অন্তত স্বস্তি যে একটা সুপ্রিম থাপ্পড় তাদের গালে পড়লো যারা ওই রোহিঙ্গাদের হয়ে ব্যাটিং করতে গিয়েছিল সুপ্রিম কোর্টে।
আমি আর একটা অংশ দেখিয়ে আপনাদের সামনে শেষ করব, সেটা হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা মারাত্মক অভিযোগ করেছেন। সেই অভিযোগটা যেটি আপনাদের সামনে বললাম সেটারই রিলেটেড। তিনি বলছেন, একটা অডিও ক্লিপ শেয়ার করেছেন। তিনি বলছেন, মানে দলদাস প্রশাসনের কীর্তি দেখুন। এই ভয়েস ক্লিপিংটি ফলতার একজন বিএলও, যিনি পরিষ্কার অভিযোগ করছেন ফলতার বিডিও এবং এআরও গতকাল 3টের পর থেকে সমস্ত বিএলওদের ফোন করে নির্দেশ দিয়েছেন ডেথ সার্টিফিকেট ছাড়া কোনো মৃত ব্যক্তির নাম কাটা যাবে না। অথচ পরিবারের লোকে মৃতদের এনুমারেশন ফর্মে ডিক্লারেশন দিয়ে স্বাক্ষর করে দিয়েছেন, সেই ফর্মও আপলোড করা যাবে না। বিএলওদের বলা হচ্ছে ফর্মগুলি আপলোড না করে আনম্যাপিং করে ছেড়ে দিতে। মানে বুঝতে পারছেন, যার বাড়িতে মারা গেছেন তারা দেখেছেন যে শুধু ওখানে লিখে দিতে হচ্ছে ডেড বলে, আপনার একটা স্বাক্ষর করে সেটা বিএলওদের কাছে ফিরিয়ে দিতে হচ্ছে। কিন্তু এখন বলা হয়েছে নাকি শুভেন্দু অধিকারীর দাবি সত্যি হলে যে এইগুলোকে তোলা যাবে না, ডেড ভোটারের নাম তোলা যাবে না। খেলাটা বুঝতে পারছেন? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে অডিও ক্লিপটি এনেছেন ফলতার একজন বিএলও, তাদের ভিডিও এআরও সম্পর্কে যেটা বললাম আর কি, কি কথোপকথন হয়েছে একটু ছোট করে শোনাবো। বলুন। বলছি কালকে ফলতাতে তো ওই আধিকারিকদের মিটিং করেছে। হ্যাঁ। সে তো যদিও শুভেন্দু তার এগেনস্টে বলেছে, কি বলেছে, হ্যালো, হুম। সে মিটিং করে বলেছে যে সমস্ত ডেথ কেসগুলো কেন হাতে রেখে দিয়েছেন তুলে দিন। হ্যাঁ। তার ডেথ কেসগুলো তুলে দেওয়ার কথা। তা সবাই আজকে ওরা কালকে থেকে বসেই সব তুলতে শুরু করেছিল বিএলওরা, বুঝেছো তো? হ্যাঁ। তখন উনি এবার আজকে ফোন করে বলেছেন যে যার সার্টিফিকেট জোগাড় করতে পারবেন না হ্যাঁ। তার কোনো ডেথ কেস তোলা যাবে না, বাড়ির লোক লিখে দিলেও। হ্যাঁ। এই বলে একটা একটা নতুন অপশন দেখছি দিয়েছে। আমি তোমাকে স্ক্রিনশট পাঠাচ্ছি। সেই আরো রিটার্ন করছে ওদের কাছে। হ্যাঁ। ওগুলোকে আমারও নাকি রেখে দিয়েছে। একই জিনিস, এটা যে করেছে এটাও আমি জানি। আমার বাবা তো মারা গেছে, আগের বছর মারা গেছে। আমার বুথের উনি বললো যে ডেথ সার্টিফিকেট লাগবে। আমি আজকে সকালে ডেথ সার্টিফিকেটটা দিয়েছি, বুঝলেন। ওনারা বলছে দাদা, সবাই অনেক আগে যারা মারা গেছে তারা তো কেউ দিতে পারছে না, অনেকে তারা দিতে পারতো, তাদের পরিবার লিখে দেবে না। পরিবার লিখে দিয়েছে, ওদেরও তো পরিবারকে লিখিয়ে নিয়েছে। হ্যাঁ। কিন্তু এখন ভিডিও বলছে যে না, পরিবারকে লিখিয়ে নিলে হবে না, আপনি কাটতে পারবেন না, আপনি ওদের রেখে দিন। ওই ফর্মগুলো ধরে ফিল আপ, মানে আপনি ম্যাপিং করার দরকার নেই। তাহলে ওই ফর্মে সইটা করবে কে? সই তো করে দিয়েছে বাড়ির লোক। বাড়ির লোক তো ডেট বলে সই করেছে। ডেট বলে লিখে সই করেছে, এবার বলছে ফর্মগুলো আপনি ফেরত দিয়ে দেবেন, আপনাকে কিছু করতে হবে না, আপনি খালি আনম্যাপিং করে দিন। ও তো ম্যাপিং করেছে, ম্যাপিং করে ওকে ডেট ঘোষণা করেছে, বলছে আপনি ডেট ঘোষণা করবেন। বড় কেস খাবে বিএলওরা, বিডিওরা। হ্যাঁ, বিএলওদেরকে পশ্চিমবাংলায় আপনাকে একটা কথা বলি, বিএলওদের যে চাপ দিচ্ছে এটা নির্বাচন কমিশন ভালো করে জেনে গেছে। বিএলওদের উপরে খুব একটা আঘাত বিএলওদের উপরে আনবে না। এআরও বিডিওদের কপালে খুব বড় দুর্ভোগ আছে। না শোনো না, আমি হ্যালো, হ্যাঁ বসুন, বলছে আমি তোমাকে ওই শটটা পাঠাচ্ছি। হ্যাঁ। ওই স্ক্রিনশটটা পাঠাচ্ছি। ওখানে এইআরও আজকে যেই ওই নির্বাচন কমিশন বলে গেছে, আর যখন মিটিং হচ্ছে পাশের ঘরে জাহাঙ্গীর বসেছিল, লোকজন নিয়ে বসেছিল, বুঝেছো তো, সেটাই করেছে ওকে। এবার সে কিন্তু ওখানে মিটিং এ বলেছে, ওই সুব্রত গুপ্ত যে নির্বাচনের পর্যবেক্ষক, সে বলেছে যে আপনারা মিটিং এ বলেছে কথা, যে বিএলওদের বলেছে যে আপনারা কেন ডেথ কেসগুলো আপনারা ফলতা সার্কেলে দেখাচ্ছেন না কেন, ওগুলো সুব্রত গুপ্ত, হ্যাঁ, যে বাড়ির লোক যদি লিখে দেয়, আপনি বাড়ির লোক তার ছেলে লিখে দিচ্ছে ডেট, আপনি বাড়ি গিয়ে দেখলেন নেই, তো লোকাল, আপনিও বলছেন আমিও জানি ডেট, বলছে তাহলে ওগুলো কার নির্দেশে অপেক্ষা আপনারা এখনো ডিজিটাইজ করছেন না, আপনি এক্ষুনি ফোনে তুলে দিন, তা না হলে কিন্তু আমি বিএলওদের এগেনস্টে অ্যাকশন নেবো, এই কথা বলেছে। ঠিক আছে, হ্যালো, বলার পরে সন্ধ্যে থেকে সব তুলতে শুরু করেছে। যেমন আমার যে বন্ধু, তার 125 জন, 1100-র মধ্যে 125 জন না 23 জন হচ্ছে মৃত। আচ্ছা, ঠিক আছে, মানে 2000 সালের পরে কোনো মৃত, মানে 2002-এ এসআইআর হয়েছিল, তার আগেও 3-4 জন মৃত আছে, বলছে অবাক কাণ্ড। এবার সেইগুলোকে সব মৃতগুলোকে সব তুলে দিচ্ছে তারা। এইবার এই আজকে বিকেল 3টে থেকে
বিয়ে বিয়ে কি বলে এইআরও আর হুম। বিডিও বলছে যে ফোন করে করে, এমনকি বিডিও পর্যন্ত ফোন করছে, আচ্ছা। ফোন করে বলছে যে আপনি ডেথ সার্টিফিকেট না পেলে আপনি কি করে তুলবেন, তার বাড়ির লোক যতই লিখে দিক আপনি একটাও তুলতে পারবেন না। হুম। আপনি ডেথ সার্টিফিকেট যতগুলো চাইবেন ততগুলো, আর গ্রামে ঘুরে বলে দিচ্ছে কেউ ডেথ সার্টিফিকেট দিবি না। হুম। শাহজাহান যদি তার বন্দুক বাহিনী নিয়ে গ্রামে ঘুরে বলে দেয়, হুম। বলছে আমার তো কাকা, ওই গৌতম বলছে আমার কাকা মারা গেছে, আমার কাকার ছেলে বলছে দাদা আমি দিতে পারবো না ডেথ সার্টিফিকেট। হুম। ওর বাড়ি এসে বলে গেছে কোনো ডেথ সার্টিফিকেট দিবে না। ও লিখে দিয়েছে কাকার ছেলে। হুম। এইবার এইআরও বলছে ওগুলোকে সব আনম্যাপ করে দিতে। হুম। এবার কি ম্যাপিং কে করবে বলে সে দেখা যাবে। হুম। আপনি আনম্যাপিং করে দিন, আপনি ডেট দেখাবেন না। হুম। সব ডেট লেখা, তার সইও করা। ঠিক আছে, আমাকে আমাকে ছবিটা পাঠান। আর ওই যে আমি ছবিটা আর ওই পাঠাচ্ছি। নির্বাচন কমিশনার যে আছে, ও যে এসেছিল ওখানে পর্যবেক্ষক, ওর নামটাও লিখে পাঠিয়ে দিন তো। সুব্রত গুপ্ত তো আচ্ছা, জানোই তো, সুব্রত গুপ্ত। লিখে দিন নাকি, নামটা লিখে দিন, হোয়াটসঅ্যাপ লিখে দিন, আরে এমনি তুমি লিখে দিন জানো না। আমার আপনি গোপনীয়তা থাকবেন, আপনি লিখে পাঠান না, যদি আরে ভুলে যাই ওইটা বাই তো চান্স। অত ইম্পর্টেন্ট না, আমি তোমাকে ওইটা পাঠাচ্ছি। এক হ্যাঁ। সেকেন্ড ধরো। হ্যালো, হ্যাঁ বলুন। হুম। ধরো ধরো, দাঁড়াও দাঁড়াও। শুনলেন? দেখুন, একেবারেই পরিষ্কার করে আমার যা বলার ছিল আপনাদের সামনে বললাম। আপনারা অনেক বুদ্ধিমান অনেকে আছেন আমার থেকে, আমি তো ছেড়ে দিন, অনেক বুদ্ধিমান, আপনারা অনেক বুদ্ধি ধরেন। তো আপনাদের কাছে অপরিষ্কার আর কিছু নেই, সবটাই জলের মতো স্বচ্ছ। এরপরে আমাদের যেটা অস্বচ্ছতা এখনো রয়ে গেল, যে নির্বাচন কমিশন তারা এই যে 10টি দিন আরো মানে এই 1 সপ্তাহ করে বাড়িয়ে নিল, হাতে এখনো 10, 11, 12 দিন রয়ে গেল। এই 12টা দিন পশ্চিমবঙ্গের ভাগ্য নির্ধারণ করতে গিয়ে তারা ঠিক কি কি কাজ করবে। তারা বলছে তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে কোন কোন ডুপ্লিকেট ভোটারের নাম তোলা হলো, মৃত ভোটারের নাম তোলা হলো, রোহিঙ্গাদের নাম তোলা হলো, সেইগুলো তারা তথ্য যাচাই করবে। আমি একজন টেকনোলজির ছাত্র, আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড আপনারা জানেন, আমি এমটেক করে তারপরে দীর্ঘদিন ধরে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করি। আমি বিশ্বাস করি যে যে কোনো টেকনোলজির ছাত্রকে মানে খুব ব্রিলিয়েন্ট হওয়ারও প্রয়োজন নেই, এবং উইথ দ্য হেল্প অফ নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর আপনি যদি 5 জন বা 10 জন ছাত্রকে, এমনকি পড়ুয়াকেও, আপনি যদি পড়ুয়াদেরও এই কাজটা দিয়ে দেন না, এই কাজটা একটা পড়ুয়া পর্যন্ত করতে পারবে। কাজে আমি এটা বিশ্বাস করি না যে এই তথ্যগুলো নির্বাচন কমিশনের কাছে এতটা শক্ত যে তারা দুধ আর জলের মধ্যে আলাদা করতে পারবেন না। হ্যাঁ, কিছু পোর্শন ডেফিনেটলি থাকবে, হয়তো একটা পোর্শন 5%, 10% এটাকে আলাদা করা যাবে না, যদি যারা সেই কাজটা করলেন তারাও সমান ক্ষুরধার বুদ্ধি সম্পন্ন হয়, কিন্তু সেটা আমি বিশ্বাস করি না। যাদেরকে দিয়ে এই কাজগুলো করানো হলো, আমি উইথ ডিউ রেসপেক্ট বলছি, কিন্তু তারা একেবারেই মানে যে কাজগুলো করেছেন সেই করতে গিয়ে প্রচুর ভুল করেছেন, রাতারাতি তুলতে গিয়ে প্রচুর ভুল করেছেন, সেখান থেকে মানে ওই ধরাটা আহ, একেবারেই শক্ত নয়, বিশেষ করে যাদের ইন্টেলেকচুয়াল একটু বেশি রয়েছে, যারা টেকনোলজি নিয়ে পড়াশোনা করেন, যারা এআই নিয়ে ঘাটেন, তাদের পক্ষে এইটা ডিসকভার করাটা মোটেই শক্ত না। তার কারণ রোজকার চাকরির জীবনে এই কাজগুলোই অনেককে এই সমস্ত কাজ করতে হয়। কাজেই আমরা প্রতীক্ষায় থাকবো নির্বাচন কমিশন কতটা শুদ্ধ তালিকার উপর আমাদের নির্বাচনের মধ্যে দিয়ে নিয়ে যেতে পারে। আর তা না হলে আমাদের সিদ্ধান্ত রয়েছে যে নির্বাচন কমিশন যদি আমাদের কনফিডেন্স গেইন করতে না পারে, তাহলে আমাদেরও অধিকার রয়েছে নির্বাচন কমিশনের তৈরি করা এই ভুয়ো তালিকার মধ্যে ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করব কিনা সেই সিদ্ধান্ত আমরা নিজেরাই নেব, মানে এশায়ার প্রক্রিয়ার পশ্চিমবঙ্গের ফলাফল দেখার পর। কি বলবেন? আপনাদের মতামত লিখে জানাবেন। এখনকার মতো এখানেই।